আজকালকার দিনে স্ট্রোকের সংখ্যা এত বেড়ে গেছে, বিভিন্ন আমাদের শুধু পশ্চিমবাংলাতেই প্রতি মিনিটে বেশ কয়েকজন করে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকের পরেতে উনি যখন একটা ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো সমস্ত কিছু করা হলো, মানুষটা প্রাণে হয়তো ঠিক হয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে তার একটা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তার মধ্যে রয়ে গেল। যেমন ধরুন, একটা সাইডে প্যারালিসিস, কথাবার্তার অসংলগ্নতা, অসাড়তা, পেচ্ছাপের অসাড়তা, এমনি হাত বা কাঁধের হাড়গুলো ফুলে যাওয়া, স্টিফ হয়ে যাওয়া, এবং বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমস রয়ে যায়। সাইকোলজিক্যালের মধ্যে যেমন ধরুন, সে ডিপ্রেশনে ভুগতে পারে বা সাইকোলজিক্যালি খানিকটা অসংলগ্ন হয়ে যায়, যে সে কী ভাবনা চিন্তা করছে, কি কথা বলছে বা কী রেসপন্স করছে। একটা ধরুন একজন একটা জিনিস অর্ডার করলো বা একটা জিনিস কমেন্ট করছে, তার সে যে উত্তরগুলো দিচ্ছে, যে উল্টোপাল্টা উত্তর দিচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা একটা মানুষের কিন্তু রয়ে গেল। তখন আমরা কি করব? সেই রুগীকে তো ইমার্জেন্সি হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হলো। সেই রুগী এবার যাবে কোথায়? তার যে এতগুলো সমস্যা নিয়ে তাকে সাধারণত যেটা এখনও পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ার মতো কান্ট্রিতে পপুলার প্র্যাকটিস, সেটা হচ্ছে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে একজন ফিজিও কাউকে দিয়ে তার হাতের পায়ের শুধু ইয়েগুলো এক্সারসাইজ কিছু করানো হচ্ছে। কিন্তু তাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার কিন্তু সম্পূর্ণ সুস্থ তিনি হয়ে উঠছেন না। বরং এই স্ট্রোকের পরে যে গোল্ডেন টাইমটা, ধরুন প্রথম 40 দিন আপ টু 3 মাস, যে উন্নতিটা খুব কুইক রিকভারি হওয়ার কথা আর কি, সেই জায়গাটাকে আমরা হারিয়ে ফেলছি। এবারে দেখা যাচ্ছে অনেক দিন পরে কেউ হয়তো জানলো যে স্ট্রোক রিহ্যাব বলে একটা ব্যাপার আছে, তিনি হয়তো 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আমাদের কাছে নিয়ে আসছেন। তাই স্ট্রোক রিহ্যাব ব্যাপারটা আমি একটুখানি সংক্ষেপে বলে দিই, যে যেই মুহূর্তে আপনি ইমার্জেন্সি হাসপাতাল থেকে ছাড়া পেলেন, সে আপনি সাইকোলজিক্যাল যে সমস্যা থাকুক, আপনি অজ্ঞান অবস্থাতেই থাকুন, আপনার রাইলস টিউব দিয়ে খাওয়ানোই হোক, একটা সাইড প্যারালিসিস হোক, হাতের কাঁধের হাড় ফুলে যাওয়াই হোক, বা স্পিচের কোনো প্রবলেমই হোক, এই সমস্ত কিছুকে আন্ডার ওয়ান রুফ, একটা ছাদের তলায় একটা টিম মিলে, রিহ্যাব টিম মিলে, এবং সেটা গাইডেড অ্যান্ড অপারেটেড বাই ফিজিক্যাল মেডিসিন ডক্টরস। ঠিক আছে, ফিজিক্যাল মেডিসিন ডক্টরসরাই এই জিনিসটাকে ইন্টিগ্রেটেড ইনডোর রিহ্যাবিলিটেশনটা করতে পারে। আমরা ইনডোর কথাটা ইউজ করছি কারণ ওই রুগীকে আপনি ডেলি বাড়ি থেকে নিয়ে আসা অনেক ক্ষেত্রেই সম্ভব নাও হতে পারে। তখন আপনি এখানে ধরুন এই ধরনের কোনো রিহ্যাব সেন্টারে, যেখানে এই এক ছাদের তলায় পুরো টিমটা আছে, সেইখানে আমরা পেশেন্টকে ভর্তি রাখলাম। সেই 15 দিন, 1 মাস, 2 মাস এরকম একটা ভর্তি রাখা হলো। তাতে একটা লাভ হলো কি, যে সেই রুগীটার যদি ডায়াবেটিস থাকে বা ইনসুলিনে থাকে, তাকে ঠিক মতো মনিটরিং করা, কন্ট্রোল করা, কি তার যদি প্রেশার থাকে, হার্টের কোনো প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকে সঙ্গে, সেইগুলোকে যেমন টেক কেয়ার করা যায়, তেমনি একইভাবে এই যে একটা টিম, সেই ফিজিক্যাল মেডিসিন ডক্টরের গাইডলাইনে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রত্যেকে একজন স্পেশালিস্ট টেকনোলজিক্যাল পারসন, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট হাতের জন্য, তারপরে সাইকো-কগনিটিভ থেরাপিস্ট, এনারা হচ্ছে সাইকোলজিক্যাল মোটিভেশন বাড়ান। সাইকোলজিক্যালি উনি যদি কোনো অসংলগ্ন জায়গায় পৌঁছে যান, তাহলে তাকে তার চিন্তাভাবনাটাকে আবার নর্মাল জায়গাতে ফিরিয়ে নিয়ে আসেন। এবং স্পিচ থেরাপিস্ট, স্পিচ অনেকের হতে পারে, তাদেরকে রেগুলার একটা বেসিসে 2টো সেশানে, সকালে একটা সেশন আর বিকেলে একটা সেশন, এই 2টো সেশানে এই সমস্ত ধরনের থেরাপিউটিক্সগুলো তার মধ্যে অ্যাপ্লাই করতে হয়। এবং সেইগুলো করার ফলে এবং ফিজিক্যাল মেডিসিনের গাইডেন্সে যে তার যে অন্যান্য যে ট্রিটমেন্টগুলো, ধরুন দেখা গেল যে একটা মানুষের স্ট্রোকের পরে হাতটা ফুলে যাচ্ছে, সেটাকে আমরা শোল্ডার হ্যান্ড সিনড্রোম বলি। তখন দেখা যায় শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যাচ্ছে, পেনফুল হয়ে যাচ্ছে, শোল্ডার সাবলাক্সেশন হয়ে যাচ্ছে, মানে শোল্ডারটা ঝুলে যাচ্ছে নিচের দিকে, এবং হাতটা ফুলে ব্যথা হচ্ছে। এটা খুব কমন কিন্তু স্ট্রোকের পরে। তো সেইটার যে ম্যানেজমেন্ট, তার কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, আবার রিহ্যাব ম্যানেজমেন্ট আছে। এইগুলো সব একসঙ্গে অ্যাপ্লাই করা হয়, করলে কিন্তু হাতটা বেঁচে গেল। সেইটাকে যদি আমরা 3 মাস ফেলে রেখে দিই, তাহলে ওই হাতটা আর নতুন অবস্থায় কোনোদিন আসবে না। দ্বিতীয়ত, এই অকুপেশনাল থেরাপির মাধ্যমে ছোট ফাইনার ওয়ার্ক, ধরুন রাইট সাইডে প্যারালিসিস হয়েছে, তার ক্ষেত্রে
এই রাইট হ্যান্ডে তার যে প্রফেশনাল কাজগুলো তিনি করেন, কোনো মহিলা রান্নাবান্না করেন, কোনো মহিলা হয়তো কোনো কম্পিউটারের করেন, আবার কেউ হয়তো অফিসে গিয়ে লেখালেখি করতে হয়। তাহলে এই যে ফাইনাল ওয়ার্কসগুলো ফিরিয়ে আনতে গেলে ওই অকুপেশনাল থেরাপিটা ভীষণ জরুরি এবং একেবারে ডে 1 থেকে জরুরি ওটা। এবং সেটা যদি আমরা লেট করে ফেলি তাহলে কিন্তু ওই ফাইনাল ওয়ার্কসটা ফিরে নাও আসতে পারে। নেক্সট হলো যে ধরুন পেছাপে কোনো অসাড়তা এসে গেছে, পেছাপের মধ্যে ক্যাথেটার লাগানো আছে, এবার দীর্ঘদিন ধরে ক্যাথেটার লাগিয়ে রেখে সেখান থেকে ইনফেকশান হচ্ছে, জ্বর হচ্ছে পেশেন্টের জেনারেল কন্ডিশনটা আবার ফল করে যাচ্ছে। কাজেই ওই ক্যাথেটারটা কত তাড়াতাড়ি রিমুভ করা যায় তার জন্য আমাদের ইউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন আছে, ঠিক আছে। ক্যাথেটার কীভাবে রিমুভ করা যায়, ক্যাথেটার রিমুভ করে সেখানে আমরা একটা বিশেষ পদ্ধতিতে ক্যাথেটার লাগিয়ে পেচ্ছাপটাকে বের করে দিই, আবার ক্যাথেটারটাকে রিমুভ করে নিই। তো এই ধরনের অনেক ধরনের সিস্টেম আছে। চতুর্থত হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই যাদের স্ট্রোক হচ্ছে তাদের অনেকেরই সুগার, প্রেশার ম্যাক্সিমাম লোকেরই আছে। এই সব থাকলে অনেক সময় তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম আর পটাশিয়ামটা কমে যায়। এবার দেখা গেল যে আমরা রিহ্যাব করছি বা ফিজিও একটা হয়তো লোক করছে কোথাও বাড়িতে, তার হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তার আর উন্নতিটা হচ্ছে না, উন্নতি না হয়ে তিনি কিরকম একটা অসাড় মতো হয়ে যাচ্ছেন, অজ্ঞান মতো হয়ে যাচ্ছেন। সেইখানে সঠিকভাবে ডায়াগনোসিস করাটা, এইখানে কি রিহ্যাবে থাকলে আমরা ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা থাকছি বা অন্য ডাক্তারদেরও প্যানেল আমাদের সঙ্গে থাকছে, সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রোলাইটটাকে আমরা কারেক্ট করে দিতে পারছি, করে দিলেই কিন্তু পেশেন্ট আবার সুস্থ অবস্থায় আছে। কাজেই অনেক পেশেন্ট তো আমরা এটা রেগুলার দেখছি যে শুধুমাত্র সাইকোলজিক্যাল কারণে তার উন্নতি হচ্ছে না। কারণ আমাদের স্ট্রোকের পরে যে সমস্ত রিহ্যাবগুলো দেওয়া হয় তার 1 নম্বর হচ্ছে যে মোটর রিএডুকেশন। মানে কি, স্ট্রোকে যে একটা জায়গাতে ব্রেনের ড্যামেজ হয়ে গেল, সেই ড্যামেজড যে পার্টেতে যে নিউরনসগুলো আছে, যে নার্ভগুলো আছে, তারা যে কাজটা করতে পারছে না, তখন তার আশেপাশের যে সমস্ত নার্ভগুলো জীবিত আছে তাদেরকে আমরা রিএডুকেট করি। একটা বাচ্চা ছেলেকে যেমন লেখানো পড়ানো হয়, ঠিক সেরকম এদেরকেও বিশেষ পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা রিএডুকেট করি। তো সেই রিএডুকেশন যে পদ্ধতিটা এই বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্টরা করছে, সেখানে মানুষটা রিএডুকেশনটা নিতেই পারছে না ডিউ টু সাইকোলজিক্যাল প্রবলেম। তিনি হয় ডিপ্রেসড আছেন অথবা কতকগুলো অসংলগ্ন অবস্থায় আছেন, তিনি এই এডুকেশনটা নিতেই পারলেন না। আর মাঝখানতে দেখা গেল 3 মাস থেকে 6 মাস কেটে কেটে তার রিকভারিটার আর কোনো সম্ভাবনা রইল না। তাহলে সারা লাইফ ওই মানুষটা প্যারালাইজড হয়ে একটা অসংলগ্ন অবস্থায় একেবারে ফেড রিডেন হয়ে রয়ে গেলেন। সেই জন্যই আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব স্ট্রোকের পরে যেই মুহূর্তে আপনি ইমার্জেন্সি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, বাড়ি না নিয়ে গিয়ে রিহ্যাবে দিন। এই আধুনিক ইন্টিগ্রেটেড ইনডোর রিহ্যাবিলিটেশন, যেখানে এই মাল্টিডিসিপ্লিনারি একটা টিম আছে এবং ফিজিক্যাল মেডিসিনের ডক্টর আছে, এই ধরনের কোনো জায়গাতে ইমিডিয়েটলি তাকে শিফট করে যতদিন লাগে প্রাথমিকভাবে একটা 15 দিন 1 মাসের মধ্যে অধিকাংশ রুগী অনেকটাই সুস্থ হয়ে ওঠে, তখন আপনি নিয়ে যান বাড়িতে। এটাই আমার বক্তব্য।